স্বাগতম, নমস্কার। আজকের অনুষ্ঠানটার নাম যদি দেওয়া যায় দুর্ঘটনার দুঃসময়, তাহলে কেমন হয়? আমার অতিথিকে একই সাথে আমি অনুরোধটা পরে বলছি। দেখুন, একজন এক্সপার্ট জ্যোতিষীর কাজটা কি? একজন এক্সপার্ট জ্যোতিষীর কাজ হচ্ছে অ্যাবসলিউটলি ভবিষ্যতের কথা বলা। কাল কি হবে, পরশু কি হবে, বা তিনি ক্যালকুলেট করে আপনার কি কি হয়েছে জীবনে তার একটা আন্দাজ দিয়ে, কি হয়েছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। আপনার কি হবে, মানে আপনার কিছু কিছু পার্সপেক্টিভ খারাপ ছিল, সেটাকে ক্যালকুলেট করে জ্যোতিষী আগামী দিনটা আপনার কেমন যাবে এটা বলেন। যেমন তেমন ন্যাশনাল ইন্টারন্যাশনাল, মানে ধরুন ভারতের কি হবে, বিশ্বের কি হবে, সেগুলো নিয়ে ক্যালকুলেট করাটা হচ্ছে সবচাইতে কঠিন ব্যাপার। কেউ করতেই চান না, দরকার কি আছে? এ তো ওয়ার্ল্ড কাপ এত যায়, একটা ভবিষ্যৎবাণী মেলে না, কত জ্যোতিষী বলে। কিন্তু আমার অতিথি কিন্তু ভিন্ন। তিনি যে ক্যালকুলেশনে চলেন, কারণ আমি মনে করি তার সঙ্গে দীর্ঘদিনের আমার বন্ধুত্ব, যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তার প্যারামিটারে তিনি যেগুলো পাচ্ছেন সেগুলো তিনি বলবেনই, জেদি লোক। আমার পাশে বসে থাকা ভট্টশালী দেবাচার্য, নমস্কার। নমস্কার। আমি আজকে প্রথমেই বলবো যেটা, যে আপনি আপনার ভবিষ্যৎবাণী উইথড্র করেন। তার কারণটা হচ্ছে যে 1 মে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে 22 মে অবধি খুব খারাপ যাবে। 7 তারিখ থেকে 7 তারিখ থেকে, সরি, আই বেগ পার্ডন। দুর্ভাগ্যের ব্যাপারটা হচ্ছে সেদিনকে আমি বসেছিলাম যেদিনকে রেজাল্টটা বেরোল, আর আপনি ভবিষ্যৎবাণীটা করেছেন দেবাশিস অনুষ্ঠানে। আচ্ছা, সে তো গেল, আমাদের 22 জনের মৃত্যু হলো, একটা যুদ্ধের টাইপের হলো, আবার 3 দিন 4 দিনের মাথায় যুদ্ধটা বন্ধ হলো, কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে রইল। তারপরে আপনি আমাকে 22-এর পর 23 তারিখ বা 24 তারিখ, সামটাইম অফ 24 তারিখ আমি আপনার সঙ্গে বসেছিলাম। আমি আপনাকে বললাম যে কি ব্যাপারটা কি, যে আপনি বলছেন যে আরো চলবে, আপনি বললেন আরো চলবে, এটা 22-এই শেষ হচ্ছে। আমি বললাম যে করোনার ব্যাপারটা শুরু হলো কি করে? সেটা তো থেমে গিয়েছিল, কিচ্ছু নেই একদম। তারপরে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, তারপরে ধারাবাহিকভাবে আজকে জুনের 16 তারিখ, রাইট, কটা দিন গেছে? 16-17টা দিন। আপনার ভবিষ্যৎবাণী 16-17টা দিন, কতগুলো ঘটনা ঘটলো। আমি 22 জনের কথাটা বাদ দিচ্ছি। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছে, সেটা পাকিস্তানের হোক আমাদের হোক, জারি মৃত্যুই। কেউ তো চায় না যে আমার ঘরের ছেলেটা মারা যাক, একদম। সেটা আমি শত্রুরও মৃত্যু চাইব একদম না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এরকম একটি বিরাট এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা হলো, ভাবা যায় না, কেলেঙ্কারি চূড়ান্ত। মানে এত কুইক একটা ফ্লাইট টেক অফ করার সঙ্গে সঙ্গে সেটা পড়ে ভেতরে 242 জন তো মারা গেলেনই, একজন বেঁচে গিয়েছিলেন ওই গেটটাকে টেনে দিয়েছিলেন বলে। আর তার সঙ্গে সেটা গিয়ে পড়লো একটি 6তলা বিল্ডিং এর উপর, যেটার সেই মেডিকেল স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করছে, তাদের মধ্যে অনেকে মারা গেল, এবং তার টুকরো টাকরা এদিকে ওদিকে পড়ে আরো মারা গেল। দুর্ঘটনা ভাবাই যায় না। অথচ এই এয়ার ইন্ডিয়াটা 787 মোস্ট মডার্ন, তার টেকনোলজির জায়গায় কোনো ত্রুটি নেই। এটা শেষ হতে হতেই শনিবার রোববার গতকাল একটি চপার দুর্ঘটনা হলো গৌরীকুণ্ডে। ছিল 6 জন, অল ডেড, নাকি একজন বেঁচে ছিল, যাই হোক 7 জন ছিল, একজন বেঁচে। আজকাল একজন করে বাঁচছে, সেটাও একটা রহস্য, বলবেন কি করে? অবশ্যই সেগুলো আপনার ক্যালকুলেশন আমি শুনবো। আপনার খুব ভালো করে অনুষ্ঠানটা দেখবেন ভাই। আজকের অনুষ্ঠানটার থেকে অনেক, একটা জ্যোতিষীর কাছে আমার ছেলে বিএ পাস করেছে, কিন্তু সরকারি চাকরি, এগুলো ফালতু প্রশ্ন। ওনার প্যারামিটারটা দেখুন, যে একটা আইডেন্টিকার মানুষ এখানে ইয়াকিমাতে সোম থেকে শনি অবধি বসছেন না সকালে, এটা বুঝবার চেষ্টা করুন। এরপর একই সাথে পুনাতে একটি ব্রিজ ভেঙে কয়েক ডজন লোকের মৃত্যু হলো, অথচ মহারাষ্ট্র আপনি জানেন যে প্লেস অফ ইন্ডাস্ট্রি, তাদের ওখানে ত্রুটি থাকার কথাই না, এত নিখুঁত তাদের কাজকর্ম। এইটা হজম করতে করতে রাত্রি 1টায় আমাদের এই খিদিরপুরে আগুন লাগলো, 230টা দোকান পুড়ে ছাই হয়ে গেল। এবং এখনো আমরা যখন অনুষ্ঠান করছি তখনও সেই আগুন নেভানোর কাজ হচ্ছে। কেউ কেউ দাবি করছে যে ঠিকমতো দমকল আসেনি, দ্যাট ইজ ডিফারেন্ট। কি হচ্ছে কি আপনার ভবিষ্যৎবাণী তো ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। দেখুন, আমি সবাই মোটামুটি বলে যে বছরের স্টার্টিংয়ে জানুয়ারি মাস পড়লে এই বছরটা কেমন যাবে বলেছেন। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল যে বছরটা ভালো না, সেটাও বলেছেন। হ্যাঁ, আমি বারবার করে বলেছি, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যা দেখেছি না,
মানে খুব দুঃখের সাথে বলছি কথাটা, এখনো পর্যন্ত আমরা যা দেখেছি কিচ্ছু দেখিনি। আমি যদি বলি যে আগামী 6 দিনের মধ্যে আমরা আরো ভয়ানক, মানে আজকে কত তারিখ, 16 তারিখ, তো কি মানুষের পাল্লায় পড়লাম। না আমি আপনাকে বলছি 16 তারিখ, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখ মধ্যরাত্রের মধ্যে আমরা আরো অনেক কিছু দেখতে চলেছি যেগুলো হয়তো আমাদের কাছে আরো বেদনাদায়ক। 23 তারিখের মধ্যে, 23 তারিখ রাত্রের মধ্যে, মধ্যরাত্রের মধ্যে। আমি হয়তো আজকে এটা বলতাম না, যেহেতু সাবজেক্টটা আপনি ধরলেন। আপনি বলুন, আপনার তো একটা কৈফিয়তের ব্যাপার আছে দর্শকের কাছে। না একদম, কারণ আপনি বলেছেন নিজের মুখে, আপনি উত্তর দেবেন। না বাস্তব, এবং সত্যি বলছি, মানে এই জায়গাটা আমাদের কাছে হয়তো হৃদয় বেদনাদায়ক একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি যেদিনকে বলেছিলাম 7 তারিখ থেকে 22 তারিখের মধ্যে খুব খারাপ, 7 তারিখ সবাই হঠাৎ করে 3 তারিখ বা 4 তারিখ সবাই জানতে পারলো যে আমরা যুদ্ধের প্রস্তুতি নেব ভারতবাসীরা, সেরকম একটা জায়গায় একটা কন্ডিশন চলছে। এবং 7 তারিখ রাত্রিবেলায় হঠাৎ মধ্যরাতে একটা সময় ভারত পাকিস্তানকে অ্যাটাক করে। তো কোথাও না কোথাও দিকগুলো ঘুরছে, এবং যেহেতু ফায়ারি প্ল্যানেট, অনেকের মনে হয়েছে যে আগুনের ব্যাপারটাই সব থেকে, আগুন না, মেন ব্যাপার হচ্ছে, আমি আগের দিনকের এপিসোডেও বলেছি, মঙ্গল এবং রাহুর যে সমন্বয় না, একে অপরকে দেখা, এটা যদি আপনার মোটামুটি 40 বছর বা 44 বছরে একবারও হয়, সেই বছরটাই খারাপ যাবে। এই বছরটা সেই বছর, এবং এই সময়টা হচ্ছে সেই সময়। আপনার কথা আমাকে গল্প করতে করতে বলেছিলেন যে প্রসূনদা, তখন আমি কেউ জন্মাইনি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম নাকি একটা সিচুয়েশন হয়েছিল 43 সাল থেকে 45 সাল। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে গ্রুপ বা মানে বাণী যেগুলো চলছে আলটিমেটলি, আগে ইরান ইসরায়েল উড়িয়ে দিচ্ছে এক একটা এরিয়া, বাস্তব। এবং গতকাল সাংঘাতিক বোম্বিং হয়েছে, এটা সাংঘাতিক প্রবলেম হয়েছে ইরাক এবং ইসরায়েলের মধ্যে। শুধু তাই নয়, এবং আমি যদি বলি, একদিন আমি বলেছিলাম ইউরোপ কান্ট্রিতে 12 ঘন্টার জন্য কারেন্ট অফ। আমরা যদি 12 ঘন্টার জন্য, এই 12 ঘন্টার কারেন্টটা অফ হবে কেন? ইন্ডিয়াতে, গুজরাটে হতে পারে, কলকাতায় 12 ঘন্টার কারেন্ট অফ হতে পারে, দিল্লিতে 12 ঘন্টার কারেন্ট হতে পারে, টোটাল ইন্ডিয়াতে কেন 12 ঘন্টার কারেন্ট অফ হবে? তখনই বুঝতে হবে যে কোথাও না কোথাও নিউক্লিয়ার শক্তির দিক থেকে আমরা হয়তো চিন্তাভাবনা এগোচ্ছি, আমাদের আরও বেশি পরিমাণ শক্তি দরকার, বিদ্যুতের দরকার আছে। তো সেই জায়গাতে স্টোর করার ব্যাপার থাকে। এটা হয়তো আমি একটুখানি আভাস দিলাম, এর বেশি আলোচনা করা হয়তো আমার পক্ষে ঠিক না, কারণ আমি আর অত জ্ঞানী নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে না বাস্তব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ফায়ারি প্ল্যানেট বা ধ্বংসাত্মক রাহু, জুয়ারি গ্রহ, একে অপরের দিকে যে দৃষ্টি বিনিময়টা চলছে না, আমি যদি ভুল না হই 20 তারিখের মধ্যে একটা ফেজ ছিল খুব খারাপ, মানে যেটা আমরা হয়তো এয়ার ইন্ডিয়াকে দিয়ে দেখতে পেয়েছি, আমরা গৌরীকুণ্ডকে দিয়ে দেখতে পেয়েছি, অথবা যদি আরও আপ টু ডেট বলি তাহলে হয়তো গতকাল রাত্রিবেলায় আমরা খিদিরপুরকে দিয়ে দেখতে পেয়েছি। তো এতগুলো জিনিস যখন পরপর হয়েছে, আমার মনে হয় সবই আগুন। এবং শুধু তাই না, দেখুন তপসিয়া থেকে শুরু হয়েছিল ফার্স্ট আগুনের ঘটনা, সেখান থেকে কন্টিনিউয়াসলি চলছে। এবং শুধু তাই না, বড়বাজারে, প্রতিটা জায়গাতে আজকে আমরা যদি কলমে বলি, তাহলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কিছুদিন আগে যেটা চললো, সেটাও আগুন জ্বলা থেকে কোনো অংশে কম কিছু নয়। তো বাস্তব এটা। তো সেই জায়গাগুলো, মহেশতলা, প্রতিটা জায়গা, যে কটা জায়গাকে নিয়ে আপনি আলোচনা করবেন না কেন, আগুন উঠেই আসবে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে 16 তারিখ, আমি বারবার করে বলছি 22 তারিখ তো 23 তারিখ মধ্যরাতের মধ্যে আমার বিশ্বাস যে হয়তো আরও অনেক বড় খারাপ আমরা কিছু দেখতে চলেছি। এই যদি অবস্থান হয়ে থাকে আপনার কথা মতন, তাহলে এখানে আমার প্রশ্নটা যেটা থাকছে যে তাহলে আমাদের মুক্তি কোথায়? মানে ধরুন আমি একটা চাকরি খুঁজছি, সমস্ত নেগেটিভিটি বলে না কায়ামাত সে কায়ামাত তাক, একদম। তো এই কায়ামাতের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের ভালোটা হবে কি করে? না, ফার্স্ট কথা হচ্ছে, দেখুন, চাকরির জায়গা, চাকরি খোঁজা, ব্যবসার জায়গা বলুন, এবং বেঁচে থাকার লড়াই, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। আমরা কোভিডের সময় শিখেছিলাম ঘরে থেকেও কি করে বেঁচে থাকা যায়। নিশ্চয়ই। তো বাস্তব এটা। তো এবারে দ্বিতীয় জায়গা হচ্ছে, হয়তো সিচুয়েশন সেরকম হয়ে যাবে, মানুষ ঘরে বসে কাজ করবে, কিন্তু আজকের কন্ডিশন যেটা রয়েছে, আজকের ডেটে যেটা রয়েছে, সেই অনুযায়ী আমি আজকে সাবজেক্টটাও যেটা দেওয়া হয়েছে যে কোন গ্রহের কারণে পৃথিবী বিষাদের ছায়া। কারণ মেন ব্যাপার আমি যে বললাম, যে দৃষ্টি বিনিময় চলছে রাহু এবং মঙ্গলের মধ্যে, সেটা 20 তারিখ অবধি তো কন্টিনিউয়াসলি থাকবে। এবং তার জের যদি থাকে, আমি 23 তারিখ মধ্যরাত অবধি এটাকে একটু এক্সট্রিম বাড়িয়ে রাখছি। বা এর মধ্যে আমরা হয়তো যে জিনিসগুলো দেখতে চলেছি, সেগুলো হয়তো
কখনো আমরা চিন্তাও করতে পারিনি এরকম কিছু ঘটতে পারে। তো স্পেশালি দেখুন কেন গুজরাটি হলো, কেন 11-র এ সিটটা বেরোলো। যদি নিউমোলজিতে যান 11-র এ মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে 2, 1+1 = 1 মানে 3 মানে হচ্ছে গুরু ব্রহ্মা মানে বৃহস্পতি আমরা যাকে বলি, যার কোলে আপনি বসে আছেন। তো আপনি আপনার মৃত্যু কোথা থেকে হবে? স্বয়ং যমরাজ আসলেও আপনার সামনে স্টে করে যাবে, ঠিক আছে আরেকটু টাইম দিলাম। অভিনব গ্রেট। হ্যাঁ, তো আমরা ভাবি না, আমরা ছোট ছোট জিনিস। 11-র এই সিটটা হয়তো আগামী দিন দেখবেন এয়ার ইন্ডিয়া কেন প্রত্যেক ইন্ডিয়াই এই 11-র সিটের দামটাই হুড়ুর করে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যদি নিউমোলজিতে যান আপনি দেখবেন এ ফার্স্ট ওয়ার্ড নাম্বার 1, আচ্ছা, আর বাকি রইল 11, 1+1+1 মানে 3 নিউমোলজিতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনি গুরু ব্রহ্মার কাছে বসে রয়েছেন। আপনার মধ্যে ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সাথে আপনার কানেকশন একদম আলাদা, অটুট থাকা উচিত। তো সেই জায়গাতে সেই সিটটাতে আপনি বসে রয়েছেন, কোনো দরজা খুললো না, কোনো জানলা খুললো না, 3টে বাচ্চা বসে রয়েছে বাবা মার সাথে লন্ডন যাচ্ছে, তারা পর্যন্ত শেষ হয়ে গেল। তার চোখের সামনে 2জন এয়ার হোস্টেসকে শেষ হয়ে যেতে দেখলো, তারপরেও দরজা খুলে গেল, তার সিট সমেত সে বাইরে উড়ে গেল। তো কোথাও না কোথাও ঈশ্বরে যদি এরপরেও মানুষের বিশ্বাস না হয়, ভক্তি না থাকে, হ্যাঁ, এত কিছু সব কিছু পুড়ে যখন ছাই হয়ে গেল, ব্ল্যাক বক্স খুঁজে পেতেও এত লেট হয়ে গেল, সেখানে ভাগবত গীতাটা পর্যন্ত অখণ্ড একটা পাতা পর্যন্ত পড়লো না। বাস্তব তো আমাদের না, এরপরেও যদি আমাদের ঈশ্বর চেতনা, আমাদের ঈশ্বরে বিশ্বাস না আসে, আমি জানি না কবে আসবে। বাকি চমৎকার, একটা ফোন নিয়ে নি। অবশ্যই। হ্যালো নমস্কার দাদা। নমস্কার প্রসন্দা, নমস্কার। দাদাকেও নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। 11/5/1992। 11/5/1992। 5 টাইম রাত্রির 8:10। জন্মস্থান হাওড়া আন্দুল। সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। দশমী শুক্লপক্ষে জন্ম, নরগণ। তাই পাচ্ছেন? আচ্ছা, রবিবার শুক্র, আচ্ছা, বৃহস্পতির জন্ম। আপনি এইমাত্র আমাকে নিউমারোলজিটা শিখিয়ে দিলেন, আমি এখানে বসে অঙ্ক করে দেখলাম ওর নাম্বারটা আসছে 1। হ্যাঁ, নাম এবারে হচ্ছে লগ্নের সেকেন্ড হাউস হচ্ছে রাহু, 3rd-এ শনি, 4th 5th হচ্ছে মঙ্গল, 6th হাউস হচ্ছে রবি বুধ শুক্র, 7th 8 হচ্ছে কেতু, 9th 10th। আচ্ছা, কি বলবো, কি নিয়ে আলোচনা, মানে ফার্স্ট কথা হচ্ছে যে কর্মজীবন, সাকসেস, জীবনে সমস্ত কিছু আসবে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে। স্ট্রাগল ছাড়া লাইফে এখনো পর্যন্ত আপনার সন্তান কিছু পায়নি। নাম কি ছেলের, নাম কি? পীযূষ কুমার দাস। পীযূষের এখনো পর্যন্ত স্ট্রাগল ছাড়া লাইফে কিছু হয়নি, তো জীবনে উন্নতি 100% হবে। রবি শুক্র একত্রে থাকলে স্ট্রাগলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং জীবনে ওর আত্মসন্তুষ্টির পরিমাণটা তুলনামূলক অন্যদের থেকে একটু কম। ও খুব মানে অল্পতেই খুশি হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে নয়, বা অনেকক্ষণ ধরে খুশি থাকা ব্যক্তিদের মধ্যে নয়। আমার কথাটার মানে বোঝার চেষ্টা করবেন জাস্ট। এবং বাকি ওভারঅল যেটা আছে, জন্মছক ভালো, বিচক্ষণ, মাথায় বুদ্ধি আছে, বৃহস্পতির ঘরে রাহু বসে রয়েছে, ভাগ্য বিড়ম্বনাটা ওর লাইফের একটা পার্ট। তুখার বুদ্ধি বলবো, সেক্ষেত্রে কোনো রকম সম্ভব মানে নেই, প্রবলেম নেই। চোখের একটু সমস্যা আসবে, মাইনাস পাওয়ার থেকে স্টার্ট হবে লাইফ। এবং বৃহস্পতি চন্দ্র রয়েছে, গজকেশরী যোগ। কি বলবো, হয়তো মনে হচ্ছে এখনো পর্যন্ত সাকসেস কেন দেখতে পাচ্ছে না, আগামী দিন পাবে। এটা নিশ্চিন্তে বসে থাকুন। এখন হয়তো ভগবান ওকে রেস্ট নেওয়ার টাইম দিচ্ছে, আগামী দিন ও এতটাই ব্যস্ত হয়ে যাবে আর নিজেকে রেস্ট দিতে হওয়ার টাইম পাবে না। ব্যাপারে জানবো একটু। হ্যাঁ, বলুন কি আর জানতে চাইছেন? এর ব্যাপারে জানবো। আমি 3-4টে মেয়ে দেখেছি, কিন্তু কেটে গেছে সব। আর কাজের ব্যাপারটা একটুখানি বলুন আমাকে, কর্মের জায়গাটা। ওর কর্মের জায়গাটা বলুন। কর্মের জায়গা ভালো, ও 2টো কাজ করে, একটা অ্যাকাউন্টসে কাজ করে একটা কোম্পানিতে,
আর এমনি একটা প্রাইভেটে ওই একটা উকিলের কাছে বিবাহ রেজিস্ট্রির কাজ করে। এটা লাইফ হতে পারে না, আচ্ছা, এটা জীবন হতে পারে না। এতগুলো কাজ করে এগুলোর থেকে সাকসেস আসা, বরঞ্চ একটা জায়গাতে যাওয়াটা ওর ওর আগামী দ্বিতীয় জায়গাটা নিয়েছেই তো যে প্রথমটাতে স্যাটিসফাইড নয় বলে। একদম। তাহলে তো লোকে রেস্ট করতো, সিনেমা দেখতো, গল্প করতো, আড্ডা মারতো। হ্যাঁ, যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন কর্মজীবন নিয়ে আমি আপনাকে মানে বলেছিলাম, অনেকটা আলোচনা করেছিলাম, কিন্তু আমরা কি হই, আমরা ওই এখন একটা জায়গাতে স্থির থাকি। আমি ফোন করব এবং একটাই প্রশ্ন করব, আমি একটা জিনিসই জানবো, উনি কি বললেন না বললেন দরকার নেই, বা সেই ব্যাপারে রিপ্লাই দেওয়াটারও দরকার নেই। এটা হচ্ছে জিস্ট। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিবাহিত জীবনের জায়গাটা। আপনি যদি আমি যতগুলো কথা বললাম তার যদি একটু রিপ্লাই করতেন না, শুনে আনন্দ হতো অ্যাটলিস্ট। তো যাই হোক, আপনি রিপ্লাই করেননি, আপনার পার্সোনাল ব্যাপার একদম। বর্তমান সময় হচ্ছে মঙ্গলের দশা শেষ হয়ে রাহুর দশা। দেখুন বিয়ের যোগ চলছে 25 থেকে 28, এই টাইমটা 25-10 থেকে একটা ভালো টাইম এসে যাচ্ছে। এই টাইমটার মধ্যে থেকে আপনি চেষ্টা করবেন, কিন্তু রাহু শনির সমন্বয়ে বৈবাহিক জীবনকে কোথাও না কোথাও একটু ডিস্টার্ব করে, কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকবে এই টাইমের মধ্যে। আমার মনে হয় দেখে শুনে বিয়ে দেওয়া বা জুটক বিচার করে বিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কেমন? থ্যাংক ইউ। ঠিক আছে। আমি আপনাকে একটা ছোট কথা বলি। এই যে উনি কথাটা বললেন, উনি হয়তো পয়সাটার জন্য ছেলেকে আর ইয়ে করছেন না। আমি দীর্ঘদিন বম্বেতে কাজকর্ম করেছি। আমি দেখতে যে বহু লোক অফিস ছুটি হয়ে যাচ্ছে 5টা বা 6টায়, এবং তারপরে সেখান থেকে বেরিয়ে একটু চা বা ওই বড়াপাও খেয়েই আরেকটা অফিসে ঢুকে যাচ্ছে। তো আমি একটা অন কিউরিয়াসিটি জিজ্ঞেস করেছিলাম যে কেন দুটো চাকরি, কেন? ওর সংসার চালাতে পারবো না, বম্বের মতন সিটিতে বসে একটা চাকরিতে সংসার চলে না। এর চলছে, দারুণ ভালো চলছে। যে একটা উকিলের কাছে কাজ করছে মানে হচ্ছে কি রাতটা কাটাচ্ছে সেখানে। একজন উকিলের কাছে কাজ করছে মানে একজন উকিলের কাছে অনেক রাত অবধি ক্লায়েন্ট আসে, কারণ সেই উকিল ভদ্রলোক হাইকোর্ট হোক বা জোনাল কোর্ট হোক বা যে কোনো কোর্ট হোক, ফিরতে ফিরতে তার 7টা বাজে, 7টা থেকে 10টা অবধি। অর্থাৎ এই ছেলেটি 10টা অবধি কাজ করছে। ইটস নট এ স্যাটিসফ্যাক্টরি লাইফ। বললাম তো, এবং তার আগে বলছে অ্যাকাউন্টসের কাজ করছে। ইফ হি ইজ হ্যাপি উইথ অ্যাকাউন্টস ওয়ার্ক, বাড়িতে আসবে, বিন্দাস ঘুরবে, ফুর্তি করবে। তার মানে বিন্দাস ফুর্তি করার মতো জায়গা নেই। তার মানে ডিসস্যাটিসফ্যাকশন ইন দ্য লাইফ। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। না, আমি বললাম জীবনে সাফল্য আসবে বর্তমান সময় অনুযায়ী কাজের জায়গা থেকে। তো যাই হোক, উনি অনেকগুলো কথা বলেছিলেন, ওনার রিপ্লাই পাওয়াটা দরকার। তো আগামী দিন থেকে চেষ্টা করবো মানুষের প্রশ্নের উত্তরটাই দিয়ে দেওয়া বেটার। এইটা কি বলুন তো, এটা হ্যাঁ ঠিক আছে। এবারে বাকি যেটা হচ্ছে যে আপনি ফোন পেয়েছেন, আপনি যখন ফোনের সম্বন্ধে জানতে চেয়েছেন, আপনাকে অনেকটা জিস্ট বলা হচ্ছে, কিন্তু আপনি যদি আপনার জায়গাটাতে স্থির থাকেন তাহলে মুশকিল খুব। আপনার একটাই প্রশ্ন, আপনি সেই প্রশ্নের উত্তর চান। যাই হোক, এটা গেল একটা পার্ট লাইফে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বা খারাপ ফেজটা দেখছি, এই দেখাটা কন্টিনিউয়াসলি চলবে কি না, এটা একটা বড় প্রশ্ন মানুষের কাছে। দেখুন আমার মনে হয় যে এই ফেজটা না আজকের থেকে স্টার্ট হয়নি। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও একই কথা বলবো। 2020 সালে 14ই মার্চ থেকে আমাদের লাইফে এই ফেজটা স্টার্ট হয়ে গেছে, ওই কোভিডের থেকে। এবং আমরা খারাপটা কি জিনিস এবং ঘরে বসে কি করে রোজগার করতে হয়, ঘরে বসে কি করে ইনকাম করতে হয়, সেই জিনিসটা যেরকম শিখেছি বাইরে না বেরিয়ে। তারপরে এটাও গেল একটা প্রায় তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার টাইপের, মানে যুদ্ধ হয়নি কিন্তু এমন যুদ্ধ হয়েছে যেখানে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। এরপর 22টা তো আমরা কোভিডকে নিয়েই মোটামুটি কাটিয়েছি। 23টা 24টা কোথাও না কোথাও একটু মাথা তুলে গোছানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু যেই 25-এর সম্মুখীন হলো সেই একের পর এক ধ্বংস। 25 আমাদেরকে হ্যাঁ 25 একের পর এক ধ্বংস, 25 একের পর এক আমাদের কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছি। 25 তাও 2022, 2021, 2020 যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যে সংসারের থেকে একজন মানুষ হয়তো কোভিডে চলে গেছে, 2জন মানুষ চলে গেছে, আমার জানা নেই, খুব বেশি হলে 3জন গেছে। কিন্তু এখন 2025-এ দাঁড়িয়ে একসাথে একই ফ্যামিলির মধ্যে 5 জন, মানে একটা জেনারেশন পুরো, মানে ছেলের ঘরের ছেলে মেয়ে প্রত্যেককে নিয়ে টোটালটা শেষ হয়ে যাচ্ছে। তাই তো বাস্তব গেল লাস্ট ইয়ার ইন্ডিয়াতে। তো এটা আরও বেশি বেদনাদায়ক। এটা মনে হয় আরও যদি মানুষ রিয়েলাইজ করতে পারে এই ব্যাপারগুলোর সাথে, না, তো আমার মনে হয় যেমন খারাপ সময় যাচ্ছে, মানে আমার হাতে টাকা নেই, পয়সা নেই, ধার দেনা হয়েছে, এটা একটা জিনিস। আর আমি যে রইলামই না, ফিনিশ হয়ে গেলাম, গোষ্ঠী শুদ্ধ। এবার হয়তো বাড়িতে একজনই দাদু বেঁচে আছে, সে বৃদ্ধ, তার বয়স 90,
হ্যাঁ, যে ঠিক আছে আমরা ঘুরে আসছি, ওর তাকে কোনো একজন কেয়ারটেকারের কাছে এখানে তো তাই, দাদু ঠাকুমাই বেঁচে আছে, দাদু তো শুনলাম। বেঁচে আছে। তাহলে সেই 90 বছরের বৃদ্ধের কাছে আর বেঁচে থাকার রসদ কোথায়? তাহলে অল ডেড। যে নিজের জলযন্ত্র, ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, চিন্তা করুন। সবাইকে একসাথে হারানো। তো এটা এটা একটা প্যাথেটিক, মানে রিয়েলি বলছি, মানে আমাদের পৃথিবীর উপর এখন যে ছায়াটা চলছে, এই ছায়াটা কন্টিনিউ থাকুক, এটা কেউ চাইবে না, কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এবং আমি যদি খুব ভুল না হই, যে এই যে ধরনের ছোটো ছোটো ঘটনা আমি বলছি, আগামী 22 তারিখ বা 23 তারিখ রাত অবধি আমাদের কাছে এর থেকেও হয়তো ডেঞ্জার কিছু আমরা দেখতে চলেছি। এটা তো জাস্ট একটা ছোট্টখাটো প্রেডিকশনের মধ্যে। যদি গাঢ়ভাবে দেখেন না, আমার মনে হয় না 27 বা মানে 27-এর এন্ড অবধি আমরা ভালোর দিকে এগোতে পারবো খুব একটা। ঠিক কথা। যেভাবে অর্থনৈতিক মুক্তি কোথায়? আপনি তো একটা প্রবলেমকে একদম নগ্ন করে তুলে ধরলেন, মানে আপনি তুললেন। হ্যাঁ, এই প্রেডিকশন কেউ করেনি। তো কি করা যায়? না, এখন একটাই উপায়, মানে ইন্ডিভিজুয়ালি যদি করা যায়, আমি কি করে বাঁচবো? আমি একটাই কথা বলি, দেখুন আমাদের এর আগের যে যুগগুলো গেছে, এটা তো কলিযুগ। তো কলিযুগে ভগবানকে ডাকা বা ভগবানকে পাওয়া হচ্ছে খুব সহজ ব্যাপার। এর আগে দাতা, ত্রিতা, দাপর, প্রতিটা জায়গাতেই 10 বছর, 15 বছর, এক যুগ ধ্যান করার পর মহাদেবের দেখা পাওয়া গেল। হ্যাঁ, এবং সে তখন এসে বর দিল। আজকের ডেটে আপনি যদি মন থেকে 24 মিনিট 3 দিন ডাকেন না, ভগবান আপনার উপর প্রসন্ন, আপনার হওয়া কাজগুলো হতে আরম্ভ করবে প্রতিটা জায়গায়। তো আমার মনে হয় কানেকশানটা এই মুহূর্তে জোড়া লাগানো শুরু করুন। যদি আগামী দিন জোড়া না লাগান, তখন হয়তো বারবার ডাকলেও হয়তো উনি আর সাড়া দেবেন না। তো জরুরি, এটা জরুরি, অবশ্যই জরুরি। তাহলে আমরা চাইছি যে দেবাচার্যজির যে সিস্টেম, যে আমাদের তো কতগুলো শুভ দিনও রয়েছে সামনে, আপনার রথযাত্রা রয়েছে, এবং রথযাত্রাটা অত্যন্ত শুভ। বলে না, রথের রশি টানা, মানুষের শুধু একটু ছুঁতে চায়, একদম একদম, এবং দড়িটা ছুঁয়ে রয়েছে, তাকে ছুলেও যেন কাজ হয়, ইলেকট্রিসিটি। তো জগন্নাথ দেব জগতের নাথ, বাঁচান দাদা। না, একদম বাস্তব। এবং কি বলবো, আপনি তো কাজ করছেন যখন না, রথের কাজটা তো করছেন। হ্যাঁ, অবশ্যই রথের কাজ থাকবে। অমাবস্যার যে স্পেশাল কাজ সেটা থাকছে। অমাবস্যার দিনকে, অমাবস্যার সময় আপনার অমাবস্যা পড়ে গেছে, স্পেশালি শাস্ত্রীয় মতে তো অমাবস্যার পুজো হবে না। তো সেই পুজোটাও আপনার 27 তারিখ হবে, এবং তারাপীঠেই হবে। এবং কি বলবো, একদম নিঘণ্ট যে সময় অনুযায়ী আমাদের কাজ হয় সেই অনুযায়ী হবে, এবং যেভাবে কাজ হয় তার থেকে অনেক বেশি বড়োভাবে করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা তো ঠিক যে টোটাল উড়িষ্যাবাসী যেমন জগন্নাথের উপর নির্ভরশীল, অস্বীকার করতে পারবেন যে বাঙালিরাও জগন্নাথের উপর নির্ভরশীল। কারণ উড়িষ্যার পরে সবচাইতে বেশি ফেস্টিভ্যাল, হয়তো কোনো কোনো ক্ষেত্রে উড়িষ্যার মানে অত বড় স্টেটটা বাদ দিয়ে কলকাতার শহরতলি, শিলিগুড়ি বলুন, আপনার নৈহাটি বলুন, যে কোনো জায়গাতে একটা রথ বাচ্চারা টানতে টানতে যাচ্ছে খড় করে। সে আমাদের ছোটোবেলায় আমরা রথ না কিনে দিলে রেগে যেতাম, এখনকার বাচ্চারা রথ টানছে একটা যেন একটা দিগন্ত বিস্তৃত। তাহলে রথটাকে আমরা টার্গেট করব, বিশ্বাসটা সেই ফ্যামিলির মধ্যে অটুট রয়েছে। এবং জগন্নাথ প্রভুর মাহাত্ম্য যদি বলা শুরু হয়, আমার মনে হয় একটা এপিসোড না, এরকম 100টা এপিসোডও শেষ করা যাবে না। তার মাহাত্ম্য সবসময় রয়েছে। এবং আমরা দেখবেন যে বড়রা বলে যে বেরোনোর আগে জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে যাও, দেখবে তোমার লাইফে যে কোনো সমস্যা থাকে, ঘুরতে গেলেও যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা তোমাকে প্রভু ঠিক মিটিয়ে দেবে। তো এগুলো হচ্ছে দৃঢ় বিশ্বাস। এবং আমার মনে হয় যে বিশ্বাস, ভক্তি তর্কের সাথে অনেক দূরে অবস্থান করে। তো তর্ক করলে আলটিমেটলি বিষয়গুলো দূরেই সরতে থাকবে। কিন্তু বিশ্বাস যদি থাকে, একবার কি বলবো, অন্তরাত্মা থেকে এই জায়গাটা থেকে মেনে দেখা যেতে পারে। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল ফের আমাদের প্রিয় দেবাচার্যজিকে নিয়ে আসবো ঠিক সকাল 10:30টায়। শেষ করছি। নমস্কার।